সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং বাসায় নিরাপদে আছো। ব্যবস্থাপনা বিভাগ সরকারি জিল্লুর রহমান মহিলা কলেজ তোমাদের জন্য অনলাইন ক্লাস কার্যক্রম চলমান রেখেছে। আমরা শিক্ষাস্তরের সকল ক্ষেত্রে, বিশেষ করে একাদশ, দ্বাদশ, বিবিএ সম্মান এবং এমবিএ সব স্তরেই আমরা ক্লাস কার্যক্রম করে যাচ্ছি। আমাদের বিভাগের অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীগণ ক্লাস কার্যক্রম চলমান রেখেছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আমাদের সাথে থাকো, ক্লাস উপভোগ করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের একাদশ শ্রেণীর ফিনান্স, ব্যাংকিং ও বিমা প্রথম পত্রের একটি ক্লাস নিব। পূর্বে আমরা আরও কয়েকটি ক্লাস নিয়েছি, এরই ধারাবাহিক অংশ হিসাবে আজকের ক্লাসটি। তো তোমরা যারা পূর্বের ক্লাসগুলো উপভোগ করেছো, আশা করি আজকের ক্লাসটি অবশ্যই তোমরা বুঝতে পারবে এবং এই ক্লাস থেকে উপকৃত হবে। তো তোমরা ক্লাসের সাথে থাকো, আর আমি ক্লাসটি তোমাদের ডিজিটাল কন্টেন্টে এবং মাল্টিমিডিয়া সিস্টেমে তোমাদের কাছে উপস্থাপন করব। প্রিয় শিক্ষার্থী, অনলাইন ডিজিটাল ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমি প্রথমেই আমার পরিচয় পর্বটা তোমাদের সাথে শেয়ার নিচ্ছি। আমি খোকন রায়, প্রভাষক ও বিভাগীয় প্রধান, ব্যবস্থাপনা বিভাগ, সরকারি জিল্লুর রহমান মহিলা কলেজ, ভৈরব, কিশোরগঞ্জ। পাঠ পরিচিতি: একাদশ শ্রেণী ফিনান্স, ব্যাংকিং ও বিমা প্রথম পত্র, অধ্যায় তৃতীয়। এই তৃতীয় অধ্যায়ে আজকে আমরা ক্লাসটি করব। আজকের ক্লাসের আলোচনার বিষয় অর্থের সময় মূল্য, গাণিতিক সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় আলোচনা ও গাণিতিক সমস্যা সমাধান। আজকের ক্লাস হচ্ছে 2। আমরা অর্থের সময় মূল্যের ইতিপূর্বে আরেকটি ক্লাস করেছি, তোমরা অবশ্যই ওই পূর্বের ক্লাসটি উপভোগ করেছো। আজকে আমাদের দ্বিতীয় ক্লাস। তো ওই ক্লাসে আমরা থিওরিক্যাল বিভিন্ন বিষয়ে আলোচনা করেছি, তবে আজকের ক্লাসে আমাদের গাণিতিক সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করব এবং কয়েকটি গাণিতিক সমস্যার সমাধানের চেষ্টা করব। ততক্ষণ তোমরা ক্লাসের সাথে থেকো। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা যে ক্লাসটি করব সেই ক্লাসের তোমরা যা যা শিখতে পারবে সেই শিক্ষণ ফলগুলো হচ্ছে: 1 নাম্বার, রুল 69 সম্পর্কে বলতে পারবে। 2, রুল 72 সম্পর্কে বলতে পারবে। 3, কার্যকরী সুদ কী তা ব্যাখ্যা করতে পারবে। 4, বার্ষিকী কী সে সম্পর্কে বলতে পারবে। 5, রুল 69 এবং রুল 72-এর গাণিতিক সমস্যা সমাধান করতে পারবে। তো আজকের ক্লাস থেকে আমরা এই শিক্ষণ ফলগুলো আশা করছি তোমরা সকলেই অর্জন করতে পারবে। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন আলোচনা করব আমাদের প্রথম শিক্ষণ ফল, রুল 69 বা 72, অর্থাৎ রুল বা বিধি 69 বা 72। অর্থাৎ আজকে আমাদের যে প্রথম যে আলোচনা, সেই আলোচনায় 2টা বিধি আসবে, রুল 69 এবং রুল 72। তো আমরা যে কোনো পরিমাণ বিনিয়োগ কত সময়ে বা কত শতাংশ সুদের হারে দ্বিগুণ হবে তা বের করতে বা নির্ণয় করতে রুল 69 বা 72 ব্যবহার করতে হয়। তাহলে আমরা এখানে যে বিষয়টা বুঝতে পারছি, যে কোনো পরিমাণ বিনিয়োগ, অর্থাৎ আমরা 20,000, 50,000, 1 লাখ, 5 লাখ, 10 কোটি, 5 কোটি যাই বিনিয়োগ করি, আমরা যে কোনো পরিমাণ বিনিয়োগ আমরা দ্বিগুণ করতে চাই, সেই দ্বিগুণ করার ক্ষেত্রে কত % সুদের হার অথবা কত সময় বা কত বছরে এই দ্বিগুণটা করা যাবে,
কত পার্সেন্ট সুদের হারে অথবা কত সময়ে দ্বিগুণ করা যাবে তা নির্ণয় করতে বা বের করতে আমরা খুব সহজেই পারব। সেটা হচ্ছে 69 বা 72 বিধি ব্যবহার করে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে হোয়েন উইল বা হোয়াট রেট উইল ইউর মানি ডবল। তাহলে আমার মানি বা তোমাদের মানি বা টাকা কত টাকা, মানে হোয়েন উইল কখন, হোয়াট রেট উইল কত রেটে বা কত পার্সেন্ট হারে দ্বিগুণ হবে। এই সমস্যা সমাধানের জন্য যে বিধি ব্যবহার করা হয় সেটাই হচ্ছে রুল 69 বা 72 বিধি। মানে এই বিধির সাহায্যে আমরা খুব সহজেই এই সমস্যা সমাধান করতে পারব। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি এখানে ডাবলিং পিরিয়ড অবলিক রেট রুল, ডাবল যে আমরা করব, দ্বিগুণ করব, সেটার পিরিয়ড মানে সময়কাল বা রেট মানে হার, সুদের হার, এটা বের করার জন্য আমরা এখানে দুইটা বিষয় চিত্র উপস্থাপন করেছি। রুল অফ 72, রুল অফ 69। ফর্মুলা টাইম পিরিয়ডের ক্ষেত্রে 72 ডিভাইড বাই ইন্টারেস্ট রেট, আর এদিকে ফর্মুলা টাইম পিরিয়ডের ক্ষেত্রে রুল অফ 69 0.35 প্লাস 69 ডিভাইড বাই রেট। এবং একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা বুঝিয়ে দিয়েছি যে ইফ ইন্টারেস্ট রেট ইজ 10% দেন দ্য টাইম উড বি 72 ডিভাইড বাই 10 সমান 7.20 ইয়ার্স। অর্থাৎ এখানে যে 72 ডিভাইড বাই ইন্টারেস্ট রেট এর জায়গায় আমরা 10% না, আমরা দিব শুধু 10। হ্যাঁ, শুধু 10 দিব, 5% দেওয়ার প্রয়োজন নাই। 10 দিলেই যে ফলাফলটা আসবে 7.20 ইয়ার্স। আর এদিকে 0.35 প্লাস 69 ডিভাইড বাই রেটের জায়গায় আমরা 10% না দিয়ে শুধু 10 দিব। তারপরে ওয়ার্কিংটা করলে 7.25 ইয়ার্স, একদম কাছাকাছি। তো এখানে আমরা বের করলাম কি, সময় বের করলাম মানে পিরিয়ড। আর আমি একটু নোট দিয়ে দিয়েছি নিচে, তোমরা লক্ষ্য করো, হারের ক্ষেত্রে বা শতাংশের ক্ষেত্রে বা পার্সেন্টেজের ক্ষেত্রে আমরা যখন রেট বের করবো, রেটের ক্ষেত্রে শুধুমাত্র রেটের পরিবর্তে সূত্রে যে রেট আছে, ইন্টারেস্ট রেট, এখানে রেট, এই রেটের পরিবর্তে শুধু আমরা কী দিব, টাইম লিখব। টাইম লিখলেই অটোমেটিক্যালি আমরা রেট এর পার্সেন্টেজ আমরা বের করতে পারবো। তো আশা করছি তোমরা বুঝতে পারছো যে রুল 72 এবং রুল 69 এই সূত্র আমরা কীভাবে প্রয়োগ করব বা সূত্র দুটি কী হবে। আমরা পরবর্তী শিক্ষণ ফলে যাই। প্রকৃত সুদের হার। প্রকৃত সুদের হার কি? আমরা দেখতে পাচ্ছি কার্যকরী বা প্রকৃত সুদের হার বলতে ঋণ গ্রহীতা প্রকৃতপক্ষে যে হারে ঋণদাতাকে সুদ প্রদান করে তাকে বোঝায়। কার্যকরী বা প্রকৃত সুদের হারের ক্ষেত্রে চক্রবৃদ্ধিকরণের প্রভাব জড়িত। এখানে বছরে একাধিকবার সুদ গণনা করা হয় বলে প্রকৃত বার্ষিক সুদের হার বৃদ্ধি পায়। নিম্নলিখিত সূত্রের সাহায্যে কার্যকরী বা প্রকৃত সুদের হার নির্ণয় করা হলো। আমরা স্ক্রিনে একটা সূত্র দেখতে পাচ্ছি, ইফেক্টিভ ইন্টারেস্ট রেট ফর্মুলা 1 প্লাস আই ডিভাইড বাই এন, পাওয়ার হচ্ছে n মাইনাস 1। তো আমরা পরবর্তী স্লাইডে আমরা প্রকৃত সুদের হার বা ইফেক্টিভ ইন্টারেস্ট রেটের সূত্র বিষয়ে আমরা বিশ্লেষণ করব। তো এখানে কার্যকরী বা প্রকৃত সুদের হারটা কি আমরা একটু আলোচনা করে নিই। কার্যকরী বা প্রকৃত সুদের হার বলতে ঋণ গ্রহীতা প্রকৃতপক্ষে যে হারে ঋণদাতাকে সুদ প্রদান করে তাকে বোঝায়। অর্থাৎ ঋণ গ্রহীতা যিনি ঋণ গ্রহণ করে, প্রকৃতপক্ষে যে হারে ঋণদাতাকে সুদ প্রদান করে, অর্থাৎ যিনি ঋণ দেয় এবং যিনি ঋণ গ্রহণ করে, ঋণ যিনি গ্রহণ করে উনি ঋণদাতাকে প্রকৃত যে সুদটা প্রদান করে সেটাকে বলা হচ্ছে কার্যকরী বা প্রকৃত সুদের হার। তো কার্যকরী বা প্রকৃত সুদের হারের ক্ষেত্রে চক্রবৃদ্ধিকরণের প্রভাব জড়িত। এই কথাটা আমাদের মাথায় রাখতে হবে যে কার্যকরী বা প্রকৃত সুদের হারের ক্ষেত্রে অবশ্যই চক্রবৃদ্ধিকরণের প্রভাব থাকবে। এখানে বছরে একাধিকবার সুদ গণনা করা হলে প্রকৃত বার্ষিক সুদের হার বৃদ্ধি পায়। যদি বছরে একাধিকবার সুদ গণনা করা হয় অবশ্যই আমাদের সূত্রে এর প্রভাব থাকবে। তো পরবর্তী স্লাইডে আমরা এই বিষয়টি আরও ভালোভাবে বুঝতে পারব। ইফেক্টিভ ইন্টারেস্ট রেট, কার্যকরী বা প্রকৃত সুদের হার।
আমরা দেখতে পাচ্ছি EIR মানে ইফেক্টিভ ইন্টারেস্ট রেট সমান 5 ব্র্যাকেটে 1 প্লাস R ডিভাইড বাই M পাওয়ার হচ্ছে N মাইনাস 1। তাহলে সূত্রের পরিচিতি হয়ে নিই আমরা। R সমান অ্যানুয়াল নমিনাল রেট, M সমান কম্পাউন্ডিং পিরিয়ডস ইন এ ইয়ার, আর N সমান নাম্বার অফ কম্পাউন্ডিং পিরিয়ডস দ্য রেট ইজ রিকোয়ার্ড। তো আর মানে হচ্ছে রেট, অ্যানুয়াল নমিনাল রেট, তো যে সুদের হারটা বার্ষিক। M হচ্ছে কম্পাউন্ডিং পিরিয়ডস ইন এ ইয়ার, অর্থাৎ একটি বছরে চক্রবৃদ্ধির সংখ্যাটাই হচ্ছে M, আর N হচ্ছে নাম্বার অফ কম্পাউন্ডিং পিরিয়ডস দ্য রেট ইজ রিকোয়ার্ড, অর্থাৎ কম্পাউন্ডিং পিরিয়ড কতগুলো সেটা N এর জায়গায় বসবে। তো আশা করছি আমরা সূত্রের পরিচিতি তোমরা বুঝতে পারছো। পরবর্তীতে আমরা গাণিতিক সমস্যার সমাধানে এই বিষয়টা আরও আমরা ক্লিয়ার করে নিতে পারব। এবার পরবর্তী শিক্ষণফলে যাই। বার্ষিক বৃত্তি কি? নির্দিষ্ট সময় পর পর একটি নির্দিষ্ট পরিমাণ অর্থে জমা দেওয়া হলে বা পাওয়া গেলে তাকে বার্ষিক বৃত্তি বলে। তাহলে আমরা কি দেখতে পেলাম? নির্দিষ্ট সময় পর পর একটি নির্দিষ্ট পরিমাণ অর্থে জমা দেওয়া হলে, অর্থাৎ একটা নির্দিষ্ট সময়, এটা হতে পারে মাসিক, হতে পারে বার্ষিক, হ্যাঁ, বা ত্রৈমাসিক, এমন একটা নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট পরিমাণ অর্থ, মানে একবার এক রকম হবে না, অর্থের পরিমাণটা থাকবে একরকম। হ্যাঁ, তো যখন এরকম জমা দেওয়া হয় তখনই সেটাকে বলা হয় বার্ষিক বৃত্তি। শিক্ষার্থী, তোমরা অবশ্যই মনে রাখবে যে বার্ষিক বৃত্তি এটা বছরে একবারই হোক বা মাসে একবারই হোক, পরিমাণ কিন্তু একই রকম থাকবে। অ্যানুইটি বা বার্ষিকী, আমরা এখানে একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন দেখতে পাচ্ছি। অ্যানুইটি মানে বার্ষিকী। তো বার্ষিকীকে দুভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে অর্ডিনারি অ্যানুইটি বা সাধারণ বার্ষিকী, আরেকটা হচ্ছে অ্যানুইটি ডিউ মানে বার্ষিকী প্রদেয়। তো সাধারণ বার্ষিকী আমরা কখন ব্যবহার করব? গাণিতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে। আমরা যদি অঙ্কটা ইংরেজিতে করি সেক্ষেত্রে ইয়ার, ইচ ইয়ার, এভরি ইয়ার, অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার, এরকম শব্দ থাকবে। কিন্তু বাংলায় করলে এ বছর, প্রতি বছর, প্রত্যেক বছর, বছরের শেষ, অথবা কোনো সময়ের উল্লেখ না থাকলে অর্ডিনারি অ্যানুইটি বা সাধারণ বার্ষিকী নিয়মে অঙ্ক করতে হবে। অর্থাৎ যদি সময়ের উল্লেখ না থাকে অথবা সময়ের শেষ বোঝাতে সাধারণ বার্ষিকীর ব্যবহার আমরা করব। আর অ্যানুইটি ডিউ মানে বার্ষিকী প্রদেয়, এটা হচ্ছে সময়ের শুরু, যেমন টুডে মানে আজ, নাও এখন, অ্যাট প্রেজেন্ট বর্তমানে, অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ইয়ার বছরের শুরু হতে, হ্যাঁ, অ্যাট দিস মোমেন্ট এই মুহূর্ত হতে, বা আজ বর্তমানে বছরের শুরু হতে এই মুহূর্তে, এরকম যখন বোঝাবে অর্থাৎ সময়ের শুরু বোঝাতে অ্যানুইটি ডিউ বা বার্ষিকী প্রদেয় নিয়মে অঙ্ক করতে হবে। তো আমরা অ্যানুইটি কী এবং অ্যানুইটি কয় প্রকার এবং গাণিতিক সমস্যার সমাধানের ক্ষেত্রে আমরা কখন কোন অ্যানুইটির সূত্র প্রয়োগ করব বা কোন অ্যানুইটি কাজ করব, আমরা আশা করি এই স্লাইডের যে বিষয়গুলো আছে তোমরা একটু খাতায় নোট করে নাও। এগুলো মনে থাকলেই তোমরা অবশ্যই অঙ্ক খুব সহজেই সমাধান করতে পারবে। তো এতক্ষণ আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করলাম। তো এখন আমরা গাণিতিক সমস্যার মাধ্যমে হাতে কলমে করার চেষ্টা করব। তোমরা একটু মনোযোগ সহকারে লক্ষ্য করো এবং মনোযোগ দিয়ে দেখো। রুল 69 সম্পর্কে আমরা একটা অঙ্ক উপস্থাপন করেছি যে তুমি 10,000 টাকা 10 বছরের জন্য ব্যাংকে জমা রেখেছ। সুদের হার কত হলে উক্ত টাকা 10 বছরে দ্বিগুণ হবে? 69 বিধি অনুসারে সমাধান করো। তো প্রিয় শিক্ষার্থী, আমরা রুল 69, রুল 72 সম্মুখ আলোচনা করেছি এতক্ষণ বিশদ। আশা করছি তোমরা এই অঙ্কের যে লাইনটা বা অঙ্কের যে ডাক, এটা বা কেস থেকে তোমরা অবশ্যই বুঝতে পারছো যে এখানে কি চাওয়া হয়েছে। যে তুমি 10,000 টাকা 10 বছরের জন্য ব্যাংকে জমা রেখেছে,
সুদের হার কত হলে উক্ত টাকা 10 বছরে দ্বিগুণ হবে? সুদের হার কত হলে, অর্থাৎ রেট, আমাকে রেট বের করতে হবে। আমরা জানি দুইটা বিষয় বের করা যায়, টাইম অথবা রেট। এখানে সুদের হার অর্থাৎ রেট চাওয়া হয়েছে। তাহলে রেট মানে হচ্ছে সুদের হার। তো আমরা সংক্ষেপে আমরা লিখতে পারি যে আই দিয়েও লিখতে পারি, অথবা সরাসরি যদি আমরা লিখি যে RAT রেট, তাও হবে, অথবা আর দিয়ে যদি আমরা এখানে আয়ের পরিবর্তে যদি আমরা আর দিই তাও হবে। যাই হোক, আই সমান পয়েন্ট বা 0.35, যেহেতু একাদশ শ্রেণীতে বাংলায় অঙ্কের সমাধান করতে হবে, সেজন্য আমরা সমস্যা এবং সমাধান দুটি বাংলায় এখানে উপস্থাপন করলাম। 0.35 প্লাস উপরে 69 ডিভাইড বাই n। তো 3 তো স্থির সংখ্যা দেওয়া, একটা সূত্রই দেওয়া আছে। n হচ্ছে বছরের সংখ্যা, অঙ্কে দেওয়া আছে 10 বছর। আই যে সুদের হারে আসল দ্বিগুণ হবে, হ্যাঁ, সুদের হারটা আমাদের বের করতে হবে প্রশ্নবোধক। তো আমরা মান বসিয়ে দিলাম, n এর মান 10, ভাগ দেওয়ার পর যোগ দেওয়ার পর 7.25%। তো এই অঙ্কের সমাধানটা হচ্ছে 7.25%। তো খুবই সহজ একটা বিষয়, সূত্র যা তা আমরা দিলাম এবং শুধু n এর জায়গায় শুধু আমরা মানটা বসাই দিলাম। n এর মান হচ্ছে 10 বছর, মানে বছরের সংখ্যা 10 বছর। বাস 69 আমরা 10 দ্বারা ভাগ দিলাম, 6.9 যোগ দেওয়ার পর 7.25। তো আশা করি তোমরা কীভাবে রুল 69-এর সাহায্যে গাণিতিক সমস্যা সমাধান করবে তোমরা বুঝতে পারছো। খুবই সহজ। আমি এই বিষয়ে পরবর্তীতে তোমাদের হোমওয়ার্কও দিব, অবশ্যই তোমরা করতে পারবে। আমরা পরবর্তী স্লাইডে যাই। তো শিক্ষার্থী, এখানে আরেকটা কথা তোমাদের বলে রাখি, বিশেষ দ্রষ্টব্য, যদি বছরের সংখ্যা বের করতে বলা হয় তবে সূত্রে n এর পরিবর্তে আই হবে। এই অঙ্কে যদি বছরটা না থাকতো, যদি 7.25% ডাকে দেওয়া থাকতো, তাহলে আমরা কী করতাম, যে জায়গায় আয় আছে সেখানে আমরা n দিতাম, আর যেখানে n আছে সূত্রে সেখানে আমরা কী দিতাম, আই দিতাম। তাহলে অটোমেটিক্যালি আমরা কি বছরের সংখ্যাটা পেয়ে যেতাম। এবার রুল অফ 72, আমরা বিধি 72 একটি গাণিতিক সমস্যা সমাধান করার চেষ্টা করছি। তোমরা একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করো। অঙ্কের যে কেস স্টাডি বা ডাকটা হচ্ছে যে রাজীব 12% সুদে 1 লক্ষ টাকা ব্যাংকে জমা রাখলো, কত সময়ে তা দ্বিগুণ হবে? 72 বিধি মোতাবেক অঙ্কটি করো। তো রাজীব 12% সুদের হার কিন্তু দেওয়া আছে অঙ্কের ডাকে 12%, এবং 1 লক্ষ টাকা ব্যাংকে কী করলো, জমা রাখলো। তাই এটা কত সময়ে 2 লক্ষ টাকা হবে, মানে দ্বিগুণ হবে। 72 বিধির মাধ্যমে করার কথা বলা হয়েছে এখানে। তো আমরা জানি যে যেহেতু কত সময় বলছে, মানে n এর মান বের করতে হবে, তো n সমান 72 ডিভাইড বাই আই। তা আই মানে সুদের হার দেওয়া আছে অঙ্কের ডাকে 12%। তো আমরা আয়ের পরিবর্তে 12 দিলাম। পার্সেন্ট তো আমরা আগেই বুঝিয়েছি যে পার্সেন্ট দেওয়া যাবে না, 12 আর 72টা আছে, ভাগ দিলে 6 বছর। তো শিক্ষার্থী, যদি তোমাদের ঠিক এই 6 বছর দেওয়া থাকতো অঙ্কের ডাকে, আর যদি বলতো কত পার্সেন্ট সুদে দ্বিগুণ হবে, তাহলে আমরা কি করতাম, n এর জায়গায় দিতাম, n এর জায়গায় আমরা আই দিতাম এবং আয়ের জায়গায় n দিতাম, দিলেই আমরা সমাধানটা করতে পারবো। আসলে এখানে আর অন্য কোনো জটিল কোনো সমস্যা বিষয় নেই। তো আমরা আশা করছি তোমরা বিষয়গুলো বুঝতে পারছো। এখানে তোমাদের জন্য একটা নোট, যদি বছরের সংখ্যা বের করতে বলা হয় তবে সূত্রে আয়ের পরিবর্তে n হবে। তো আমরা এতক্ষণ যে ক্লাস করলাম, সেই আমাদের ক্লাস একদম আমরা ক্লাসের শেষ পর্যায়ে। আমরা এবার একটু আজকের যে ক্লাস, এই ক্লাসের আলোকে একটু মূল্যায়নের ব্যবস্থা করব। তো তোমরা সবাই নিজে যেহেতু এখন বর্তমান এই বিশ্ব পরিস্থিতি, আমাদের সকলকে ঘরে বসে কাজ করতে হচ্ছে, ক্লাস বা শ্রেণী কার্যক্রম ঘরে বসেই করতে হচ্ছে, তাই তোমরা এই মূল্যায়নের যে অংশটি, আমি এখানে একটা প্রশ্ন রাখবো। তোমরা কোনো বই না খুলে, কোনো প্রকার অন্য কোনো কিছুর সাহায্য না নিয়ে, শুধুমাত্র এই ক্লাস এতক্ষণ যা করলে তার আলোকে তোমরা এই প্রশ্নগুলোর আনসার ঝটপট খাতায় করে ফেলবে। যদি করতে পারো তাহলে আজকের ক্লাস তোমরা আশা করছি তোমাদের বোধগম্য হয়েছে। আর যদি তোমাদের কোনো সমস্যা থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে বরাবরের মতোই যে ঠিকানায় তোমরা প্রশ্ন করতে পারো, আমি আনসার দেওয়ার চেষ্টা করব। তো প্রশ্নগুলো 1 নম্বর, 69 ও 72
বিধি কেন ব্যবহার করা হয়, এটা আমরা কিন্তু ক্লাসে আলোচনা করেছি। আমাদের আজকের শিকনফল প্রথম শিকনফল ছিল 69 বিধির সূত্র বলো। আমরা অঙ্ক করেছি 72 বিধির সূত্র বলো। বার্ষিকী কি, একটু একটা বানানটা একটু ভুল আছে, কটা বেশি এসেছে। বার্ষিকী কি এটা আশা করি তোমরা বলতে পারবে। প্রকৃত সুদ কি এটাও বলতে পারবে, কারণ এই সবগুলো বিষয়ে আমরা আজকে ক্লাসে আলোচনা করেছি। তো এবার আমাদের বাড়ির কাজ। প্রিয় শিক্ষার্থী, আমরা আজকের ক্লাসের একদম শেষ পর্যায়ে। এ পর্যায়ে আমরা তোমাদের আজকে আমরা যে বিষয়ে ক্লাস করলাম সেই বিষয়ে বাড়ির কাজ দিয়ে দিচ্ছি। তোমরা বাড়ির কাজটি অবশ্যই মনোযোগ সহকারে করে ফেলবে। আজকের যে বাড়ির কাজ সেটি হচ্ছে তাসলিমা 2 লক্ষ টাকা 8 বছরের জন্য জমা রাখলো, কত হার সুদে তা দ্বিগুণ হবে, 72 বিধি অনুযায়ী সমাধান করো। তো আমরা আজকে আসলে রুল 69 রুল 72 অত্যন্ত সুন্দরভাবে ক্লাসে বোঝানোর চেষ্টা করেছি। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। তো এই অঙ্কটা তোমরা বাসায় নিজে নিজে হোমওয়ার্ক করে ফেলবে। এটাই আমাদের আজকের বাড়ির কাজ। আশা করি তোমরা সকলেই পারবে। তো আজকের ক্লাস থেকে আমি এই অঙ্কর আনসারটা আমি তোমাদের কাছে প্রত্যাশা করছি। তোমরা এর আনসারটা আমার কমেন্ট বক্সে তোমরা দিয়ে দিবে। আমি আর শুদ্ধ আনসারটি আমি অবশ্যই তোমাদের জানিয়ে দেব। শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ তোমরা আমার এই ক্লাসের সাথে ছিলে, সেই জন্য তোমাদের সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ।